আচ্ছা, কবিতাটা পড়ার আগে আমাদেরকে কিছু জানতে হবে বা আমি কিছু জাস্ট ওই দিকে কোশ্চেন করতে চাই। এইটা হচ্ছে ওক ফুল বা ওক গাছের একটা বন, দেখতে পাচ্ছ? এটা কি বললাম? ওক গাছের একটা বন, রাইট? ওক গাছ। এবার আমি তোদের দিকে কিছু প্রশ্ন করছি, সেটা বল। আমাদের জীবনে বনের গুরুত্ব কী সেটা তোরা ভূগোল, জীবনবিজ্ঞান এসবে পড়েছিস। বনের গুরুত্ব কী? বন না থাকলে অক্সিজেন আসবে না, কার্বন ডাইঅক্সাইড হবে না, মানে পরিবেশ থেকে যাবে না, অনেক কিছু বনের গুরুত্ব তোরা পড়েছিস, তো আমি এগুলো আর বলছি না। কিন্তু এখানে কবিতা পড়ানোর আগে যেটা আমার তোদের কাছে প্রশ্ন, তোরা কি কখনো বনের সামনে গিয়ে নিজেকে নেচারের সাথে কানেক্টেড ফিল করছিস? নেচারের সাথে কানেক্টেড ফিল করা মানে কি? যে নেচার নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য তোরও খুব কষ্ট হচ্ছে মন থেকে, ঠিক আছে? সেরকম কখনো ফিল করছো, হ্যাঁ কি না? তো তোরা বলছিস যে তোরা কখনো এরকম অন্তত নেচারের সাথে নিজেকে কানেক্ট ফিল করিস, নিজের নেচার কেটে চলে যাচ্ছে, নেচার নষ্ট হয়েছে, তো তার জন্য তোর মনে দুঃখ হয়নি। তুই জানিস যে খারাপ, বলিস খারাপ, বাট নিজের মন থেকে কখনো পেইন বা যন্ত্রণা যেটা পাস না। যেমন আমাদের পরিবারের লোক কেউ মারা গেলে আমাদের মন থেকে যে ফিলিংসটা আসে, সেরকম ফিলিংস কোনোদিনও হয়নি, তাই তো? এই কবিতাতে তোদের যেই রকম কন্ডিশান, আমাদের লেখকেরও একই রকম কন্ডিশান। লেখক কোনোদিনও ভাবেনি যে বন কেটে যাচ্ছে, হ্যাঁ খারাপ, আবার লাগাতে হবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার তোদের যেরকম অবস্থা। তো আমরা আজকে যে কবিতাটা পড়তে চলছি সেটার নাম হচ্ছে মাই ওন। ওন মানে নিজের, ট্রু মানে সত্যিকারের, ফ্যামিলি মানে পরিবার, আমার নিজের সত্যিকারের পরিবার। লেখককে টেড হিউজেস। প্রথম লাইনেই বলছে ওয়ান্স মানে একদা, আই ক্রেপ্ট কথাটার মানে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে হাঁটা। মানে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে হাঁটা মানে কীরকম? যেমন শিকার করার সময় বিড়াল কুকুরগুলোকে দেখছো তো কীরকম আস্তে আস্তে করে যায়, যাতে কেউ পায়ের শব্দ না পেয়ে যায়, কেউ কোনো আওয়াজ না পায়, সেটাকে বলছে কি ক্রেপ্ট। ওয়ান্স মানে একদা, আই ক্রেপ্ট আমি ওরকম আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলাম, ইন অ্যান ওক উড আমি আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে কোথায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম? একটা ওক গাছের জঙ্গলে। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ একদা আমি আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলাম কোথায়? একটা ওক গাছের জঙ্গলে। ওক উড মানে এখানে জঙ্গল, বন। একটা ওক গাছের জঙ্গলে আমি যাচ্ছিলাম। আই ওয়াজ লুকিং ফর, প্রথম দিকে পড়ছি আবার। ওয়ান্স মানে একদা, আই ক্রেপ্ট আমি ক্রেপ্ট কথাটার মানে হচ্ছে লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে হাঁটা। একদা আমি আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে হাঁটছিলাম, যেমন কোনো একটা পশু শিকার করতে গেলে হাঁটে, সেই রকম হাঁটছিলাম। কে হাঁটছিল? লেখক। ইন অ্যান ওক উড একটা ওক গাছের জঙ্গলে। ওক গাছের জঙ্গল কেমন হয় প্রথমে দেখালাম। একটা ওক গাছের জঙ্গলে আমি আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে হাঁটছিলাম। কেন হাঁটছিল? আই ওয়াজ লুকিং ফর আমি খুঁজছিলাম। লুক ফর একটা ফ্রেজাল ভার্ব। লুক ফর মানে কি? খোঁজা, সার্চ। তাহলে আই ওয়াজ লুকিং ফর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যেটার মানে হচ্ছে আমি খুঁজছিলাম আ স্ট্যাগ কথাটার মানে কি? স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। ওকে, তোদের বইয়ে থাক, এটার মানে নিশ্চয়ই দেওয়া থাকবে। স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার মানে পুরুষ হরিণ। স্ট্যাগ মানে তাহলে কী বললাম? পুরুষ হরিণ। তাহলে লেখক বলছে এক সময় একদা মানে একদা আমি যে আস্তে আস্তে হেঁটে হেঁটে একটা ওক গাছের জঙ্গলে হাঁটছিলাম। কেন হাঁটছিল? তারপরে বলছে আই ওয়াজ লুকিং ফর, লুক ফর মানে খোঁজা, আই ওয়াজ লুকিং ফর মানে আমি খুঁজছিলাম আ স্ট্যাগ একটা পুরুষ হরিণ বা হরিণ বলবি, আর মহিলা হরিণ ডিয়ার মানে হরিণই বলে। তাহলে আমি একটা হরিণ খুঁজছিলাম। আই মেট আমার সাথে সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা, সে হরিণ খুঁজছিল মানে কি? শিকার করতে গেছে, তাই তো? আই মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। আই মেট মানে আমার সাথে সাক্ষাৎ হয়েছিল। আই মেট মানে কি বললাম? আমার সাথে সাক্ষাৎ হয়েছিল। অ্যান ওল্ড ওমেন একটা বৃদ্ধা মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। দেয়ার মানে সেখানে। তাহলে লেখক কী বলছে? সে তো একটা মানে হরিণ খোঁজার জন্য বনে ঘুরছিল, ওক গাছের বনে, কিন্তু তার সাথে সাক্ষাৎ হয়েছিল একটা বৃদ্ধা মহিলার সেই জায়গাতে, সেই বনের মধ্যে। অল নোবলি এবার ওই বৃদ্ধা মহিলার বাহ্যিক যে ডেসক্রিপশান দিচ্ছে, মানে কীভাবে কীরকম সে ছিল, কীরকম দেখতে ছিল, সেই বর্ণনাটা দিচ্ছে। অল নোবলি কথাটার মানে দেখ লেখা আছে থুরথুরে বা নড়বড়ে, যেরকম বৃদ্ধারা হয় আর কি, মানে নড়বড়ে থুরথুর করে হাঁটছে আর কি, কেঁপে কেঁপে হাঁটছে। অল নোবলি থুরথুরে কিংবা নড়বড়ে।
স্টিক কথাটার মানে লাঠি, মানে হাতে লাঠি আছে। তাহলে বৃদ্ধাটাকে দেখতে কেমন? নড়বড়ে হয়ে গেছে, সোজা হাঁটতে পারেনি। হাতে কি আছে? একটা লাঠি আছে, স্টিক। অ্যান্ড র্যাগ, র্যাগ মানে ছেঁড়া বা নোংরা জামা কাপড় বা পোশাক। তাহলে বৃদ্ধার যে বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স সেটা কেমন? সে হচ্ছে থুরথুরে এবং নড়বড়ে, তার কী আছে? জামা কাপড়টা নোংরা এবং ছেঁড়া, আর কি তার হাতে একটা লাঠি আছে। এটা কার বাহ্যিক ডেসক্রিপশন? সেই বৃদ্ধা মহিলার। সেই বৃদ্ধা মহিলার সাথে কার দেখা হয়েছিল? টেড হিউজেস, মানে যে আমাদের গল্পের লেখক। সি সেড, মানে সে বৃদ্ধা মহিলাটি বলেছিল, আই হ্যাভ ইয়োর সিক্রেট, আমার আছে তোমার গোপনীয়তা, আমার কাছে আছে। আই হ্যাভ মানে কি? আমার আছে। ইয়োর সিক্রেট মানে তোমার গোপনীয়তা, মানে আমার কাছে তোমার গোপনীয়তা আছে। হেয়ার মানে এখানে। ইনসাইড মাই লিটিল ব্যাগ, ইনসাইড মানে ভেতরে, মাই লিটিল ব্যাগ মানে আমার ব্যাগ এর। তাহলে আমার ব্যাগের ভেতরে তোমার গোপনীয়তা আছে। দেন আই বিগ্যান, বিগিন কথাটার মানে কী রে? সরি, দেন সি বিগ্যান, বিগিন মানে কি? শুরু করা। তার ভিটু বিগ্যান, বিগ্যান মানে শুরু করেছিল। দেন সি বিগ্যান, তারপর সে শুরু করেছিল টু ক্যাকল, ক্যাকল কথাটার মানে হচ্ছে, দেখ লিখে দিচ্ছি, অট্টহাসি হাসা, বা সে ভূতের পেতনিরা যেরকম হাসে না সিনেমা টিনেমা দেখুক, বা তো সে যে কার্টুনেও যেরকম দেখুক বুড়ি পেতনি যেরকম হাসে, সেই রকম হাসি, অট্টহাসিটাকে কী বলছে? ক্যাকল। তাহলে দেন মানে তারপর, সি বিগ্যান মানে সে শুরু করেছিল, টু ক্যাকল মানে ওরকম পেতনির মতো হাসা শুরু করেছিল। আচ্ছা তুই একটা কথা ভাব, ওরকম তুই বনে একা একা গেছিস যাতে শিকার করতে পারো, হঠাৎ করে ওরকম একটা দেখতে বৃদ্ধা মহিলা এসে ওরকম তোর সামনে বললো যে আমার এই ছোট্ট ব্যাগে তোমার গোপনীয়তা আছে, মানে তুই প্রথমে ভাববি যে আমার ভবিষ্যতে কি হবে সবই জানে, বা আমার গোপনীয়তাটা কী জিনিস সবই জানে, এবং তারপর সে ওরকম হাসা শুরু করলো, তোর অবস্থা কি হবে? হার্ট ফেল হয়ে যাবে, তাই তো? তো কবি এখানে কি বলছে? সে যখন ওরকম হাসতে শুরু করলো, অ্যান্ড আই বিগ্যান, এবং আমি শুরু করেছিলাম, বিগিন মানে শুরু করা, বিজ্ঞান মানে শুরু করেছিলাম, টু কোয়েক। তোরা আর্থ কোয়েক টার্মটা নিউজে শুনে থাকবি, আর্থ কোয়েক মানে কি? ভূমিকম্প। তাহলে আমি কাঁপতে শুরু করেছিলাম, সেই বৃদ্ধা মহিলা যখন ওরকম হাসতে শুরু করেছিল আমি ভয়ে কাঁপতে শুরু করেছিলাম। সি ওপেন্ড আপ, ওপেন আপ এই ভার্বটার মানে হচ্ছে, এই ফ্রেজাল ভার্বটার মানে কি? যে হচ্ছে খুলে ফেলা, পুরোপুরি খুলে ফেলা। ওপেন আপ মানে কি বললাম? পুরোপুরি খুলে ফেলা। মানে তোর ধর ব্যাগ আছে, তুই চেনটা খুলে পুরো এরকম করে দিচ্ছি, টেনে দিচ্ছি, যে পুরোপুরি খুলে দিচ্ছি। সি ওপেন্ড আপ, সে পুরোপুরি খুলে দিয়েছিল হার লিটিল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটি। সে পুরোপুরি খুলে দিয়েছিল তার ছোট্ট ব্যাগটি। অ্যান্ড আই কেম টোয়াইস অ্যাওয়েক, অ্যান্ড আই কেম টোয়াইস অ্যাওয়েক, এবং আমি দ্বিতীয়বার জেগে উঠেছিলাম। অ্যাওয়েক মানে কি? জেগে ওঠা। ওকে, তাহলে আমি দ্বিতীয়বার বা দুবার জেগে উঠেছিলাম। দুবার জেগে উঠেছিলাম মানে তোদের জ্ঞান চক্ষু বলে কোনো গল্প ছিল? কোন ক্লাসে? 9 না 10? এইখানে 10। জ্ঞান চক্ষু মানে কি? জ্ঞান চক্ষু মানে জ্ঞানের একটা চোখ, মানে যেটা দেখা যায়নি, কিন্তু তোর ব্রেনে বা তোর আইডিয়া এমন হয়ে গেছে যে সাধারণ মানুষ যেগুলো বুঝতে পারেননি, যেগুলো নিয়ে অত চিন্তাভাবনা করেনি, তুই সেই সব জিনিস দেখতে পাও বা বুঝতে পারো। ঠিক আছে, মানে এইসব গুণিনী বিদ্যা এইসব নয়। সাধারণ মানুষ কজন পরিবেশ ধ্বংস নিয়ে ভাবে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভাবে, 70 বছর পরে কী হবে সেটা নিয়ে ভাবে, আমাদের পলিটিক্স কীভাবে চলছে সেটা নিয়ে ভাবে, আমাদের বিজনেস কেমন চলে, কীভাবে লোয়ার ক্লাস পিপলদেরকে, মানে লোয়ার ক্লাস মানুষদেরকে মানে তোর শোষণ করা হচ্ছে, সেইটা কজন এইসব নিয়ে ভাবে। যখন তুই এইসব জিনিস নিয়ে ভাবা শুরু করবি তো বলতে পারিস যে আমার একটা জ্ঞান চক্ষু হয়ে গেছে, মানে আমি জ্ঞানের জিনিস নিয়ে ভাবি। আর আরও উপরে যদি বলি, যেটাকে বলা হয় এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট মানে কি? তুই হচ্ছে যে ফিলোসফি যদি পড়ু এই টার্মটা শুনে থাকবি। এনলাইটেনমেন্ট মানে হচ্ছে যে, আমি এনলাইটেনমেন্টের বাংলাটা ঠিক বলতে পারবো না। এনলাইটেন মানে তুই জীবনকে বুঝে গেছু, তুই নিজেকে চিনিস, যে আমার যে এই যে রাগ আসে, লোভ আসে, এইসব কোথা থেকে আসে, আমাদের যে পরিবেশ ধ্বংস হচ্ছে তার মূল কারণ কী, এইসব যখন জ্ঞান তোর মধ্যে চলে আসবে সেই অবস্থাটাকে তুই বলতে পারিস কি? এনলাইটেনমেন্ট। তাহলে বলছে আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছিলাম। দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছিলাম মানে আমি সমস্ত কিছু যেন আবার নতুন করে দেখতে পাচ্ছিলাম। তোরা একটা গল্প শুনে থাকবি, এখন না শুনলেও পরে শুনে থাকবি। রামকৃষ্ণ পরমহংস যে ছিল, রামকৃষ্ণ পরমহংসকে ছিল তো, কালী ঠাকুরের যে ছিল, স্বামী বিবেকানন্দ তার শিষ্য ছিল তো। স্বামী বিবেকানন্দ কোনোদিনও দেবতা বল এইসবে বিশ্বাস করতো না, পুরো পিওর সায়েন্টিফিক মানুষ ছিল। ঠিক আছে, যে এইসব দেবতা বা অন্য কিছু এইসব কি সত্যিই হয়,
সেই সব নিয়ে প্রচুর তর্ক বিতর্ক করতো এবং রামকৃষ্ণর কাছে এত লোক যেত, সে দেখে এটা বিরক্ত হয়ে যেত অনেক সময় যে এইসব কুসংস্কারের মানুষ আচ্ছন্ন। ঠিক আছে, তারপর তার আস্তে আস্তে ইন্টারেস্ট জাগলো যে মানুষের এত যে দুঃখ কষ্ট কেন হয়, এইসব ফিলোসফি পড়তে পড়তে রামকৃষ্ণর সে আস্তে আস্তে স্টুডেন্ট হয়ে গেছিলো বলতে পারো। এটা বলা হয় যে রামকৃষ্ণ নাকি তার একদিন ছাতির ওপর তার পা রেখে দিচ্ছিল। শুনছো এই গল্পটা? রামকৃষ্ণ কী করছিল? স্বামী বিবেকানন্দর ছাতির ওপর পা রেখে দিয়েছিল। স্বামী বিবেকানন্দ জাস্ট বুঝতে, তাকে জানতে চাচ্ছিল যে এইসব জিনিস কি সত্যি হয়, বা সত্যি কি এইসব জিনিস হয় যে আমরা যেরকম ভাবি যে এই পৃথিবীর যে আর্থলির যে লাইফ আছে এটা বাদেও কি কিছু হয় সত্যি, সেইটা বোঝানোর জন্য রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ছাতির ওপর তার পাটা রেখে দিয়েছিল কিছুক্ষণের জন্য, এবং স্বামী বিবেকানন্দ ওখানে পুরো স্থির হয়ে বসে রয়ে গেছিলো এবং তার চোখ দিয়ে জল পড়া শুরু হয়েছিল। তো সে কী জিনিস রিয়েলাইজ করছে সেটা তো সেই জানে, বাট তারপরে বলছিল যে স্বামী বিবেকানন্দর এনলাইটেনমেন্ট পেয়ে গেছিলো। স্বামী বিবেকানন্দ কী পেয়ে গেছিলো? এনলাইটেনমেন্ট মানে বলতে পারো যে সেই সব জিনিস সে বুঝতে পারছিল এবার, যেটা সাধারণ মানুষ বুঝতে পারেনি। তাহলে ওটা কি দ্বিতীয়বার জাগ্রত নয়? আমরা তো প্রথমবার আমাদের জ্ঞান আছে ঠিক আছে, কিন্তু যখন ওই জ্ঞান চক্ষু বলে জিনিসটা তোর আসবে শিক্ষার মাধ্যমে, তখন বলতে পারবি কি যে আমার আবার দ্বিতীয়বার যেন জন্ম হয়েছে, বা দ্বিতীয়বার আমার জ্ঞানের উদ্ভব হয়েছে আমার মনের মধ্যে। তো সেইখানে এই কবি বলছে যে যখন সেই মহিলাটি বা সেই বৃদ্ধা মহিলাটি তার ব্যাগটা খুলেছিল পুরোপুরিভাবে, আমার মনের মধ্যে আমি কি হয়েছিলাম, আমি যেন দ্বিতীয়বার জেগে উঠেছিলাম। মানে আমার যেন জ্ঞানের আবার একটা সমুদ্র আমার মধ্যে বেয়ে এসেছিল, সারাউন্ডেড বাই। এবার সে বলছে দেখ, সে দ্বিতীয়বার জেগে উঠেছিল। আচ্ছা তোরা সে সিনেমাতে দেখুক, সে হঠাৎ করে কোথাও একটা যাচ্ছে, তারপর সে অজ্ঞান হয়েছে, তারপর সে দেখতেছে তার চারপাশে যেন কারা সব চলে এসছে, এরকম হয়তো যে দ্বিতীয়বার আবার জেগে উঠছে। ধর একটা সিনেমাতে এরকম কেউ অজ্ঞান হয়ে পড়ে গেছে, তারপরে সে দেখতেছে যে সে আবার জেগে উঠলো, উঠে দাঁড়িয়ে দেখে সব কিছু পরিবর্তন হয়ে গেছে চারদিকে। ঠিক আছে, চারদিকে পরিবর্তন হয়েছে, লোকজন মানুষজন আশেপাশে সবাই পরিবর্তন হয়েছে। তো যখনই দ্বিতীয়বার ঘুম থেকে উঠছে, তো ওটাকে বলতে পারি যে দুবার সে জেগে উঠছে, মানে তার আবার নতুন একটা জ্ঞানের আবির্ভাব হয়েছে। তারপর সে কী দেখছে দেখ, ঘুম থেকে উঠে, মানে সে উঠে কী দেখছে, সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব। সারাউন্ড কথাটার মানে চারিদিক থেকে ঘিরে ফেলা। সারাউন্ড মানে কি বললাম? চারিদিক থেকে ঘিরে ফেলা। যে তাকে চারিদিক থেকে ঘিরে ছিল, কারা ঘিরে ছিল? বাই আ স্টেয়ারিং। স্টেয়ার কথাটার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তো স্টেয়ার কথাটার মানে বললাম এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আর ট্রাইব মানে উপজাতি, যারা বন জঙ্গলে থাকে তাদেরকে কী বলা হয়? ট্রাইব। মানে সাঁওতালদেরকে ট্রাইব বলে, ঠিক আছে, উপজাতি। তাহলে বলছে আমার যখন দ্বিতীয়বার যখন জেগে উঠেছিলাম, তখন আমি কি দেখতে পাচ্ছিলাম? বলছে যে আমার যখন দ্বিতীয়বার ঘুম ভেঙেছিল, বা আমি আবার দ্বিতীয়বার যখন জেগে উঠেছিলাম, তখন আমি কি দেখতে পাচ্ছিলাম? যে আমার চারিপাশে কারা দাঁড়িয়ে আছে? আমার চারিপাশে কারা দাঁড়িয়ে আছে? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা উপজাতি। স্টেয়ার কথাটার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, স্টেয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, স্টেয়ার মানে ভার, বা স্টেয়ারিং মানে এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে বলছে আমার চারিপাশে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা উপজাতি আমার চারপাশে ঘিরে দাঁড়িয়েছিল। কাকে ঘিরে দাঁড়িয়েছিল? লেখককে, কবিকে। অ্যান্ড মি, এবং আমি টাইড টু আ স্টেক, এবং আমি বাঁধা ছিলাম। টাই মানে বাঁধা, তো আমাকে বাঁধা হয়েছিল। কোথায় বাঁধা হয়েছিল? স্টেক মানে খুঁটি, একটা খুঁটিতে। তাহলে তার যখন দ্বিতীয়বার জাগ্রত হয়েছিল, সে দ্বিতীয়বারের জন্য যখন জেগে উঠেছিল, তখন সে কী দেখলো? যে তার চারিপাশে অনেক উপজাতির মানুষজন দাঁড়িয়ে আছে তাকে ঘিরে। ওকে, যেন সে একটা কোনো ভুল কাজ করে ফেলছে, তাকে এবার শাস্তি দেওয়া হবে। তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, এবং সে তারপর কী দেখলো? যে তাকে একটা খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। তাই তো, এরকম আমরা সিনেমা সিরিয়াল হিসাবে দেখি যে জ্ঞান হারিয়েছে, দেখো তো জ্ঞান হারিয়ে গেছে, তারপর যখন তার জ্ঞান ফিরলো, তখন সে কী দেখতেছে? যে সে অন্য অবস্থায়, তাকে কেউ বেঁধে রাখছে সব এরকম। দে সেড, তারা বলেছিল। তারা মানে কারা? সেই যে উপজাতিটা, উপজাতি মানে কি বললাম? যারা বনে বসবাস করে তাদের কী বলা হয়? উপজাতি। তাহলে দে সেড, তারা বলেছিল, উই আর দ্য ওক ট্রিজ। সেই উপজাতিগুলো কি বলেছিল? আমরা হচ্ছে ওক গাছ। মানে ওক গাছ নড়াচড়া করছে, গল্পে হয়তো এরকম যে গাছ কথা বলতেছে। তো গাছেরা অ্যাকচুয়ালি তাকে ঘেরেছিল। তারপর কি বলতেছে? উই আর, আমরা হই দ্য ওক ট্রিজ, আমরা হই ওক গাছেরা। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের পরিবার। ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরা হই তোমার সত্যিকারের পরিবার। আমরা পরিবার বলে কাকে মানি? আমার বাবা মা, ভাই বোন, এইসবকেই তো, দাদা দিদি, এইসবকে আমরা পরিবার বলে ভাবি। কিন্তু ওক ট্রিজরা, ওক গাছেরা কি বলছে? যে আমরা হই তোমার সত্যিকারের পরিবার। কেন বলছে আমরা তোমার সত্যিকারের পরিবার? আমরা যে জন্ম হয়েছি,
আমাদের যে যত প্রাণী আছে পৃথিবীতে, সমস্ত প্রাণী যে খাবার পায়, সেই খাবারের উৎপত্তি কোথা থেকে আসে, মানে কে নিজেদের খাবার তৈরি করতে পারে? গাছ। আর বাকি সমস্ত প্রাণী গাছের উপর ডিপেন্ডেন্ট। তো যে মাংস খেয়েও বেঁচে থাকে সেও মানে পরোক্ষভাবে গাছের উপরেই ডিপেন্ডেন্ট। কারণ একটা বাঘ যদি হরিণ খেয়ে বেঁচে থাকে, হরিণটা তো ঘাস খায়। তো আলটিমেটলি যত প্রাণী বেঁচে আছে সবাই গাছেদের ওপরেই ডিপেন্ড করে বেঁচে আছে। তো আমাদেরকে যদি সত্যিকারের জন্ম দিয়ে থাকে বা রক্ষা করে থাকে, সেটা কারা? গাছেরা। সেই জন্য ওক গাছেরা বলছে যে উই আর দ্য ওক ট্রিজ, আমরা হই ওক গাছেরা, অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের নিজের পরিবার। মানে আমরা হচ্ছে তোমার সত্যিকারের নিজের পরিবার। তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়ে দিয়েছে, কিন্তু তোমার বাবা মাও আমাদের উপরেই ডিপেন্ড করে থাকে, তুমিও আমাদের উপর ডিপেন্ড করে থাকে। তো আমরা হচ্ছে তোমার সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন। চপ ডাউন কথাটার মানে হচ্ছে কেটে ফেলা, CHOP। চপ ডাউন মানে কি বললাম? কেটে ফেলা, একটা ফ্রেজাল ভার্ব। এইখানে দেখ আছে সাবজেক্ট আছে, তারপরে আর আছে, তারপরে V3 আছে। এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্যাসিভ ভয়েস। উই আর মানে চপড ডাউন, চপ ডাউন মানে বললাম কেটে ফেলা, V1। আর এখানে সাবজেক্ট অ্যামিজার আছে, তারপরে V3 আছে, এটা প্যাসিভ ভয়েস। মানে আমাদেরকে কেটে ফেলা হয়। এটার প্রপার বাংলা কী হবে? আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ। টিয়ার আপ মানে দেখ লিখে দিয়েছি, টিয়ার আপ মানে টুকরো টুকরো করে ফেলা। গাছকে কাটার পরে আমরা টুকরো টুকরো করি। তো বলছে উই আর টর্ন আপ, আমাদেরকে টুকরো টুকরো করে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এবং তুমি তোমার চোখের পলক ফেলো না। তোর সামনে যদি তোর পরিবারের লোককে মারা হয়, তুই হচ্ছে এরকম বিন্দাস মজা নিবি, কোনো কিছুই বলবি না, যেমন কে আছো তেমনই থাকবি। যেমন সিনেমাতে হয় কি, যে হিরোইনকে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে কিডন্যাপ করে, তখন হচ্ছে হিরো চুপচাপ দাঁড়িয়ে থাকে, কি করে? চারদিক ধ্বংস করে দেয়। আমাদের যেমন কি দুর্গাকে কী করে দিয়েছিল, দুর্গাকে খুঁজে পায়নি বলে শিব তাণ্ডব করছিল, তাই তো? আমি ঠিকঠাক স্টোরিটা জানিনি, তাই বলতেছি না। যাই হোক, শিব তাণ্ডব করছিল, সেই জন্য সব মেয়েরা চায় যেন শিবের মতো বর পায়, যে তার জন্য সব দিকে তাণ্ডব করে দিবে। ওকে, যাই হোক, তাহলে একটা হিরোইনকে যখন নিয়ে পালিয়ে যাচ্ছে, হিরো যেরকম তাণ্ডব চালায় চারদিকে। আচ্ছা, ওই উদাহরণটাও যদি বাদ দেয়, আমাদের বাবা মায়েরকে যদি কেউ নিয়ে পালিয়ে যায়, আমরা কি চুপচাপ যেরকম আছি সেরকমই থাকবো? অবশ্যই না। আমাদের পরিবারের যে কোনো কারো গায়ে যদি কোনো আঘাত আসে একটু, তাহলে আমরা কি করব? মানে প্রখর প্রতিবাদ করব, যতটা চেষ্টা করব আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করব, হ্যাঁ কি না? যাতে সেটা না হয়, যে কিডন্যাপ না হয়, তাকে যেন মেরে ফেলা না হয়। কিন্তু ওক গাছরা বলছে আমরা তোমার সত্যিকারের পরিবার, আমরা তোমাদেরকে এখানে বাঁচিয়ে রেখেছি, কিন্তু আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, আমাদেরকে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। কিন্তু তোমরা বা তুমি, ইউ ডু নট, তুমি ব্লিঙ্ক অ্যান আই, মানে তুমি চোখের পলকও ফেলো না। ব্লিঙ্ক মানে কি? চোখ ফেলানো, মানে ওই যে চোখের পলক ফেলানো হয় না, ওটাকে বলা হয় ব্লিঙ্ক। তাহলে বলছে তোমার একটু মায়া দয়া হয় না, বা তোমার দুঃখে একটু চোখে জল আসে না, বা তুমি একবারে চোখের পলকও ফেলো না। এটা গাছেদের কষ্টটা বুঝতে পারছো? কাউকে বিয়ে করলু তোরা, আর সে তোকে কিডন্যাপ করে নিয়ে পালিয়ে যাচ্ছে, তার কোনো হেলদুল নেই, সে দেখতেছে বলে নিয়ে যাচ্ছে, তো নিয়ে যাচ্ছে। তোর মনে কষ্ট হবে না? হবে না, যে আমাকে নিয়ে পালিয়েছে, তোমার একটা চোখের পলকও ফেলেনি, মানে পড়লো না, তোমার একটু দুঃখ হয়নি? তো সেরকম ওক গাছেরাও যন্ত্রণা দিয়ে বলছে যে আমাদেরকে এরকম কেটে ফেলা হচ্ছে, আমাদেরকে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। আমরা তোমার সত্যিকারের পরিবার, তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি, আর তোমার একটা চোখের পলকও পড়েনি, একবারে চোখের পলক পড়েনি। আনলেস মানে যদি না, এটা আগের দিন করাইছিলাম তো ওদের দিকে কম্পাউন্ড সেন্টেন্সে। আনলেস মানে কি? যদি না। কমপ্লেক্স সেন্টেন্সে আনলেস হয়। যদি না ইউ মেক আ প্রমিস। প্রমিস কথাটার মানে কি? প্রতিজ্ঞা করা। যদি তুমি প্রমিস না করো, যদি তুমি প্রতিজ্ঞা না করো, নাও এখনই, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি তাহলে মারা যাবে। কি বলছে? যদি না তুমি প্রতিজ্ঞা করো তাহলে কি হবে? তুমি মারা যাবে। কাকে বললো? লেখককে বললো। কারা বললো? ওক গাছেরা কি বললো? যে যদি না তুমি আমাদের সামনেই একটা প্রতিজ্ঞা করো এখনই, তাহলে তুমি কি হবে? এখানেই মারা যাবে। হোয়েনেভার কথাটার মানে কি? যখনই। ইউসি মানে তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল্ড মানে যখনই তুমি দেখবে যে একটা ওক গাছকে কাটা হচ্ছে। সোয়ার কথাটার মানে হচ্ছে প্রমিস, মানে প্রতিজ্ঞা করা। দেখ তোদের বুকে মানে ওয়ার্ডে কী লেখা আছে? সোয়ার মানে লেখা আছে প্রমিস, যে প্রতিজ্ঞা করো, যে যখনই তুমি দেখবে যে একটা ওক গাছকে কাটা হচ্ছে, প্রতিজ্ঞা করো। নাও মানে এখনই। ইউ উইল প্ল্যান্ট টু, প্ল্যান্ট মানে হচ্ছে ভার্ব, তো প্ল্যান্ট মানে রোপণ করা। তাহলে সোয়ার মানে প্রতিজ্ঞা করো, নাও এখনই। ইউ উইল প্ল্যান্ট মানে তুমি রোপণ করবে বা তুমি লাগাবে, টু মানে দুটো। তাহলে লেখককে দিয়ে কী প্রতিজ্ঞা করাতে চাচ্ছে সেই গাছগুলো?
যে যখনই তুমি দেখবে যে একটা গাছকে কাটা হচ্ছে, তুমি যখনই একটা ওক গাছকে কাটা হচ্ছে, তুমি কটা গাছ লাগাবে? দুটা। আনলেস ইউ সোয়ার, আনলেস মানে যদি না, আনলেস ইউ সোয়ার যদি না তুমি প্রতিজ্ঞা করো, আনলেস ইউ সোয়ার মানে যদি না তুমি প্রতিজ্ঞা করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, ব্ল্যাক মানে কালো, ওক মানে ওক গাছ, আর বার্ক কথাটার মানে হচ্ছে গাছের ছাল। তাহলে কালো মানে ওক গাছের যে কালো ছাল, উইল রিঙ্কেল ওভার ইউ, রিঙ্কেল কথাটার মানে হচ্ছে কোচকানো দাগ, এক ঢুকিয়ে নেওয়া, মানে তোরা গাছে দেখো তো সেই বড়ো বড়ো গাছগুলোর ছালগুলো ফাটা ফাটা থাকে অনেক, হ্যাঁ। বলছে যে যদি না তুমি প্রমিস করো তাহলে কী হবে, ওই কালো গাছের যে ছালের মধ্যে যে ফাঁকগুলো আছে, ওই ফাঁকের মধ্যে তোমাকে মানে ওই ছালগুলো এসে তোমাকে জড়িয়ে ধরবে এবং ওই ফাঁকের মধ্যে ঢুকিয়ে নেবে। রিঙ্কেল ওভার ইউ মানে তোমাকে ওই ফাঁকগুলোর মধ্যে ঢুকে নেবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, মানে এখানে বলতে যাচ্ছে যদি না তুমি প্রমিস করো তোমাকে জড়িয়ে ধরবে ওই কালো গাছের মানে ওক গাছের কালো ছালগুলো, এবং কী করবে অ্যান্ড রুট, রুট কথাটার মানে আমরা জানি যে গাছের মূল, তাই তো, কিন্তু এখানে রুট মানে বলছে পুঁতে দেওয়া, কবর দিয়ে দেওয়া। অ্যান্ড রুট এবং কবর দিয়ে দেবে, ইউ মানে তোমাকে, অ্যামাং দ্য ওকস মানে ওক গাছের মধ্যে, বিটুইন মানে দুটোর মধ্যে, অ্যামাং মানে অনেকগুলোর মধ্যে, তাহলে অ্যামাং দ্য ওকস মানে ওক গাছগুলোর মধ্যে তোমাকে কী করে দেবে, পুঁতে দেবে বা কবর দিয়ে দেবে, পুরো মাটির নিচে গেড়ে দেবে। হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে যেখানে তুমি জন্মেছিলে, হোয়ার ইউ ওয়ার বর্ন যেখানে তুমি জন্মেছিলে, এই যে সেন্টেন্সটা আছে ইউ ওয়ার বর্ন, এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস বলতো? বলছে ইউ ওয়ার বর্ন যেখানে তুমি জন্মেছিলে, বাট নেভার গ্রিউ কিন্তু কখনোই তুমি বেড়ে ওঠোনি। এখানে তোরা মনে করবি যে বেড়ে ওঠেনি মানে লেখক তো বড় হয়েছে বলেই তো সে স্বীকার করতে গেছে, তাহলে গাছরা কেন বলতেছে যে সে বেড়ে ওঠেনি? এখানে বেড়ে ওঠার কথা মানে বলতে যাচ্ছে যে কখনো তোমার প্রকৃত জ্ঞান তুমি অর্জন করতে পারো নি, সেই অর্থে বলছে তোমার জ্ঞানের যে বেড়ে ওঠা, মানে তোমার মনের মধ্যে যে দয়াভাব, সত্যি প্রকৃতভাবে তুমি বেড়ে ওঠোনি। প্রকৃতিকে বাঁচানোর জন্য তোমার যে দয়াভাবটা থাকা দরকার, তোমার যে জ্ঞান থাকা দরকার, সেটা তোমার মধ্যে কখনো আসেনি। তো সেই জন্য সেই অর্থে বলছি যে তুমি কখনো বেড়ে ওঠোনি, সেই বাচ্চাদের মধ্যে রয়ে গেছো। কি বলছি যে তোমাকে এই ওক গাছেদের মধ্যে গেড়ে দেবো যেখানে তুমি জন্মেছিলে। যেখানে তুমি জন্মেছিলে মানে মাটিতে কি জন্মেছিলে? আমরা কি মাটিতে জন্ম? বলছে তুমি যেখানে জন্মেছিলে আমাদের মধ্যেই, এখানে বলতে চাচ্ছে তুমি এই প্রকৃতির মধ্যেই জন্মেছিলে, হ্যাঁ, কিন্তু কখনোই তুমি বেড়ে ওঠোনি। দিস ওয়াজ মাই ড্রিম, দিস ওয়াজ মাই ড্রিম। এতক্ষণ ধরে আমরা কি দেখছিলাম যে লেখককে এরকম চারিদিকে গাছরা কী করছে, ঘিরে ফেলছে, ঘিরে ফেলে কী করতেছে, ঘিরে ফেলে তাকে প্রমিস করানোর চেষ্টা করতেছে। তো কিন্তু শেষ স্ট্যান্ডাতে এসে বলতেছে দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার একটা স্বপ্ন। মানে সে শিকার করতে গেছে, দিয়ে কোনো একটা গাছের নিচে কী করছে, সে ঘুমিয়ে গেছে, আর সে ঘুমিয়ে এতক্ষণ কী করছিল, স্বপ্ন দেখছিল যে গাছেরা তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলছে এবং তাকে ওরকম প্রমিস করাচ্ছে এবং খুঁটিতে বেঁধে রাখছে। তখন তারপর তার ঘুম ভেঙে গেল, তারপর সে কী দেখলো যে দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন, বিনিথ দ্য বস। এই দেখ, ব মানে হচ্ছে BOUGH, বাউ কথাটার মানে হচ্ছে গাছের ডালপালা, বাউস মানে কী বলবি তাহলে, গাছের ডালপালাগুলো, আর বিনিথ মানে কি রে, নিচে। তাহলে দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন, বিনিথ দ্য বাউস মানে ডালপালার নিচে, গাছের ডালপালার নিচে, মানে ওই যে গাছের ডালপালাগুলো আছে তার নিচে, এটা ছিল আমার স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার কথাটার মানে হচ্ছে যে চেঞ্জড মানে পরিবর্তন করে দেওয়া। আমাদের জীবনের কিছু এক্সপিরিয়েন্স থাকে তো যেটা আমাদেরকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়। তো বলছে দ্য ড্রিম, এই যে স্বপ্নটা, দ্যাট মানে যেটা, অল্টার্ড মি আমাকে পরিবর্তন করে দিয়েছিল। মানে সে এতদিন ওই গাছপালা প্রকৃতি এইসবকে নিয়ে কিছু ভাবতো না। আমরা ভাবি কি আমাদের একটাই টার্গেট, গাড়ি কিনবো, কবে এসি কিনবো, এটাই টার্গেট। কখনো ভাবিনি যে ওগুলো কেনার পরে আমরা পরিবেশের কতটা ক্ষতি করবো, গাছপালাদের কত ক্ষতি হবে, প্রাণীদের কত ক্ষতি হবে। তো বলছে এই যে স্বপ্নটা আমাকে পুরোপুরি কী করে দিয়েছিল, অল্টার মানে পরিবর্তন করে দিয়েছিল, তার চিন্তাভাবনাকে পরিবর্তন করে দিয়েছিল। ওয়েন আই কেম আউট, কাম আউট মানে কি, বাইরে বেরিয়ে আসা। ওয়েন আই কেম আউট, যখন আমি বাইরে বেরিয়ে এসেছিলাম, ওয়েন আই কেম যখন আমি এসেছিলাম, কেম মানে কি কাম মানে আসা, কেম মানে এসেছিলাম। আউট অফ একটা প্রিপোজিশন মনে আছে, আউট অফ মানে থেকে একটা প্রিপোজিশন। তো বলছে ওয়েন আই কেম যখন আমি এসেছিলাম, আউট অফ দ্য ওক উড মানে ওক গাছের জঙ্গল থেকে, আউট অফ মানে থেকে বোঝাচ্ছে এখানে, যে তাহলে যখন আমি ওক গাছের বন থেকে বাইরে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি কথাটার মানে হচ্ছে সঙ্গ, ওকে, কোম্পানি মানে কি বললাম, সঙ্গ। তাহলে যখন আমি মানুষের সঙ্গতে এসেছিলাম, সে তো বনে এতক্ষণ একা একা ছিল, সে বনে একটা স্বপ্ন দেখছিল, কিন্তু সেই স্বপ্নটা তাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল, তার চিন্তাভাবনাকে পরিবর্তন করে দিয়েছিল।
তারপর বলছে যখন আমি ওই বন থেকে বাইরে এসেছিলাম এবং মানুষের সাথে আবার মিশে গেছিলাম, মানে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাঘুরি শুরু করছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানে যখন মানুষের সঙ্গতে এসেছিলাম, মাই ওয়াক, আমার হাঁটা চলা, ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান, আমার হাঁটা চলাটা ছিল কীরকম, মানুষের হাঁটা চলার মতোই, আমার হাঁটা চলা ছিল মানুষের হাঁটা চলার মতো, সরি হিউম্যান চাইল্ড মানে মানুষের বাচ্চার একটা হাঁটা চলার মতো। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল কি একটা গাছ। বলছে আমার হাঁটা চলা ছিল মানুষের মতোই, সে মানুষের মতোই সবার সাথে হাঁটা চলা করতেছে, সে তো আর চার পায়ে হাঁটবে না বা এক জায়গায় গাছের মতো দাঁড়িয়ে পড়বে না, কিন্তু মাই হার্ট, কিন্তু আমার হৃদয়টা ওয়াজ আ ট্রি, ছিল একটা গাছ। আমার হৃদয়টা গাছ ছিল মানে, আমার হৃদয়টা গাছ ছিল মানে কি, যে আমার হৃদয়ে গাছের জন্য চিন্তাভাবনাটা জুড়ে বসেছিল, মানে সে এবার থেকে একটা গাছ কাটলে তার মনে যন্ত্রণা হওয়া শুরু হবে, তার মনে হবে যে কেন কাটা হচ্ছে, সে ওটার জন্য আন্দোলন করতে বেরাবে, তাই তো। তাহলে মাই হার্ট ওয়াজ আ ট্রি, এটার এই কথাটার যদি সিগনিফিক্যান্স বা তাৎপর্য বলা হয়, এইরকম বলতে পারো যে গাছের, কবির হৃদয়টা গাছ হয়েছিল, এটার মাধ্যমে কবি বলতে যাচ্ছেন যে এরপর এই স্বপ্নটার পরে কবি কী করছিল, মানে কবির মনে গাছেদের জন্য একটা প্রেম ভাব জন্মেছিল, মানে গাছেদের মনে যেটা চলছিল, গাছেদের মনে কী চলছিল, যে তাদের দিকে যেন কাটা না হয়, তাদের দিকে যেন রক্ষা করা হয়, তাদের মনে যেটা চলছিল কবির মনেও সেটাই চলছিল। তার মানে কি দুজনের হৃদয়ের মধ্যে কোনো আর ফারাক রইল নি, তো গাছের মনেও যেটা আছে তার মনেও সেটা আছে, সেই জন্য এখানে এরকম কবি বলছে যে আমার হৃদয়টা এবার একটা গাছের হৃদয় হয়ে গেছিলো, যদিও আমি চলাফেরা করছিলাম কাদের মতো, একটা মানুষের বাচ্চার মতোই।